আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজকেও কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে আসি এবং টার্নওভার যদি বলি সেটিও গত কার্যদিবসের তুলনায় বেশ খানিকটা কম লেনদেনের মধ্য দিয়েই আজকে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত কার্যদিবসে যেখানে লেনদেনের পরিমাণ ছিল 1147 কোটি টাকা, আপনারা দেখছেন 38 পয়েন্ট নেগেটিভ রয়েছে। ডিএসসির প্রধান সূচক 5822 পয়েন্টে রয়েছে এই সূচকের অবস্থান এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু দর হারিয়েছে। 281টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। দর বাড়ার সংখ্যা দেখছেন 79টি এবং অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, যেখানে টার্নওভার ছাড়িয়েছে 964 কোটি টাকার কিছুটা বেশি। এবং যেটা বলছিলাম যে গত কার্যদিবসেও কিন্তু লেনদেনের পরিমাণ ছিল 1147 কোটি 74 লাখ টাকা, সেখানে আজকে 934 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনার ডিভাইসটা বোধহয় মিউট করা। ধন্যবাদ। জি, আমরা যদি দুই কার্যদিবস কিন্তু সূচকের নেগেটিভ ট্রেন্ড, বাজারের অবস্থান নেগেটিভ, এটাকে কি হিসেবে দেখছেন? কারেকশন নাকি আসলে বাজারের পতন? টেকনিক্যালি কারেকশন হবে যদি আপনার টপের থেকে বাজার কোনো সময় 10% যদি ফল করে। আমি মনে করি যে এখন বাজারে যেটা হয়েছে যে 6000 যে ইন্ডেক্সটা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়িয়েছে, কারণ ইন্ডেক্স 5950-এর উপরে গিয়ে বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছে ওটাকে ব্রেকআউট করার জন্য। তো আনফরচুনেটলি ওটা হচ্ছে না। কারেকশন হবে অ্যাকচুয়ালি যদি আমি মনে করি যে ওই 6900 থেকে 5950 থেকে যদি আরো 10% ডাউন। আই থিঙ্ক এখানে ইন্ডেক্সটা প্রবাবলি কনসলিডেট করছে, বিকজ আমাদের এক বছর যদি দেখেন আমাদের বাজার কিন্তু 1000 পয়েন্ট বেড়েছে। যে কোনো বাজারও কিন্তু টানা হয়তো বা বাড়তে পারে না, স্পেশালি আমাদের বাংলাদেশেও কিন্তু জিনিসটা টানা বাড়াটাও খুব ডিফিকাল্ট, স্পেশালি যখন আপনার ইকোনমিক সিচুয়েশনটা খুব চ্যালেঞ্জ। প্লাস আমাদেরকে এটাও একটু মনে রাখতে হবে যে ইরানের যে যুদ্ধটা এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাপ্তি হয়নি। আগে স্ট্রেট অফ হরমুজের একটা ইস্যু ছিল, এখন রেড সির ওখানে আরেকটা চোক পয়েন্টের ইস্যু হয়েছে। সো তেলের দাম কিন্তু আবারও বেড়ে গেছে। জি, নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবস্থাও একটু ভয়ঙ্কর হচ্ছে। জি, তবে গত সপ্তাহ জুড়ে যদি হচ্ছে আমি একটু আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করি। এখানে গত সপ্তাহে কিন্তু বাজারের মূলধন বেড়েছিল, সেখানে প্রায় 2781 কোটি টাকার মতো সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে। এবং আরেকটা বিষয় যদি বলি, সেখানে টার্নওভারও কিন্তু গড় যে লেনদেন সেটাও কিন্তু বেড়েছে, সেটাও বেড়েছে প্রায় 131 কোটি 92 লাখ টাকার মতো কিন্তু গড় লেনদেনও বেড়েছে। তবে সূচকের অবস্থান কিন্তু কমেছে 34 পয়েন্টের মতো। সো এটা ইউজুয়ালি যেটা হয় যে আপনার স্টকের প্রাইস টেকনিক্যালি যখন বাড়ে তখনই কিন্তু আপনার বাজারের ইন্ডেক্স বাড়ে, মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ে, ওটার সাথে সাথে মানুষজনের ইনভেস্টরদের পার্টিসিপেশনটাও বাড়ে। সো লেনদেন তখন বেড়ে যায়। বাট ওয়ান্স অ্যাগেন এটা আপনাকে একটু রেকগনাইজ করতে হবে যে অ্যাটলিস্ট ইলেকশনের আগ থেকে, আমাদের ফেব্রুয়ারি মাসের ইলেকশনের আগ থেকে কিন্তু বাজারের একটা স্ট্রং একটা গতি ছিল, যেখানে অলমোস্ট 800 পয়েন্টের মতন বেড়েছে। ইকোনমিক ফ্যাক্টর কিন্তু আপনার জন্য একটা বিশাল বড় একটা জিনিস। যদি আমরা মনে করি যে না আমাদের ইকোনমিক ইন্ডিকেটরস গুলি ভালো দিকে যাবে না নেক্সট এক বছর, আপনার বাজার যতই বাড়ুক সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। সো আমি মনে করি যে বাজার একটা বেশ ভালো রিকভারি হয়েছে, এটা এখন একটা কনসলিডেশনের একটা সময় যাচ্ছে। আনলেস অ্যান্ড আনটিল ইন্ডেক্স আপনার 5-10% যদি না পড়ে আমরা এটাকে কারেকশন বলতে পারবো না। বাট এখানে কনসলিডেট হওয়াটা আমি মনে করি না অস্বাভাবিক। আমরা সেক্টর ওয়াইজ যদি দেখে থাকি, কন্টিনিউয়াসলি সেক্টর থেকে এক সেক্টর থেকে আরেক সেক্টরে কিন্তু টাকার রোটেশন হচ্ছে। আমার পয়েন্ট অফ ভিউ হলো যদি বাজার 800 কোটি টাকার উপর যদি লেনদেন অন অ্যান অ্যাভারেজ করতে পারে এই ইকোনমিতে, তাহলে বাজারকে নিয়ে আমাদের বেশি চিন্তা করার কোনো কিছু নেই। অবশ্যই 800 কোটির নিচে যদি কন্টিনিউয়াসলি লেনদেন হয় তখন কিন্তু এটা একটা চিন্তার বিষয়। জি, তবে একটা বিষয় কি আপনার কি মনে হচ্ছে যে এই যে মার্জিন লোন ইস্যুটা নিয়ে, মার্জিন লোন বিধিমালা, এই ইস্যুসটা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কোনো শঙ্কা রয়েছে, বা তারা আসলে এটা অবজারভেশনে রাখছেন যে এটা পাবলিক হওয়ার পরে হয়তো তারা আরো অ্যাক্টিভলি হচ্ছে বাজারের দিকে ঝুঁকবেন?
এটা অবশ্যই হতে পারে, বিকজ একটা ড্রাফট হয়েছে, ড্রাফটের মধ্যে আমার পয়েন্ট অফ ভিউতে এরকম তো অ্যাকচুয়ালি কোনো কিছু ডিফারেন্সিয়াল হয়নি, শুধু একটাই মেইন ইস্যু আছে যে কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য আপনাকে বুক ভ্যালুর মধ্যে ওটাকে নিয়ে আসা হয়েছে। এভরিথিং এলস কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটাকে আরো মার্জিনটাকে আরো ইজি অ্যান্ড ইজিং পলিসি করা হচ্ছে। তো এটা হতেই পারে যে বিনিয়োগকারী হয়তো বা যারা মার্জিন ইউজ করে দে আর ভেরি সিগনিফিকেন্ট ফোর্স ইন দিস টার্নওভার। সো এটা কোয়াইট রেশনাল যে হয়তো বা তারা সাইড লাইনে থাকতে পারে। হাউএভার আমরা যদি দেখি যে এই ড্রাফটটা দেওয়ার পর থেকে বিসেক চেয়ারম্যান, কমিশন ওরা কি কি মেসেজ দিয়েছে, ওরা বারবার বলেছে যে দিস ইজ আ ড্রাফট। যদি পুরা ইন্ডাস্ট্রি যদি আমাদেরকে একটা পজিটিভ রেজলিউশন দেয় যে আপনারা আমাদেরকে এটার একটা ভালো রেজলিউশন দেন যে স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টর যেভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, ওনারা অলরেডি বলেছে যে একটা কমিটমেন্ট রেখেছে বিনিয়োগকারীদের কাছে যে আমরা এটাকে রিভিজিট করব। সো আই থিঙ্ক এটাও একটু বোঝার উচিত যে বিনিয়োগকারী অবশ্যই সাইড লাইনে যেতে পারে, ওরা রিস্ক হয়তো বা মিটিগেট করতেই পারে, কারণ অবশ্যই তারা প্রফিটে আছে। 1000 পয়েন্ট বাড়া মানে কেউ না কেউ যারা রিসেন্টলি বিনিয়োগ করেছে তারা অবশ্যই প্রফিটে আছে। সো আই থিঙ্ক এটা খুব ন্যাচারাল একটা ফিনোমেনা, ওটা নিয়ে আমরা উই আর নট ভেরি ইম্পর্টেন্ট। তবে একটা বিষয় যে যারা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের যারা ইনভেস্টর আছেন, এরা মোটামুটি কিন্তু এখনো পর্যন্ত শঙ্কার মধ্যেই রয়েছেন পিভি রেশিও 1 ইস্যুসটা নিয়ে বোধ হয়। আপনার আপনার আসলে এটা নিয়ে মন্তব্যটা একটু শুনতে চাইবো। সো এখানে যে সমস্যাটা যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ড্রাফটটা দেওয়ার আগে তারা অ্যাকচুয়ালি স্টাডি করেনি যে ইন্স্যুরেন্স সেক্টরের ভিবি রেশিওর এগেনস্টে অ্যাকচুয়ালি কারেন্ট প্রাইসিং কি অবস্থা। যেটা হয়েছে যে আপনার ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কিন্তু প্রাইস টু বুক ভ্যালুর 1 এর উপরেই আছে। সো ওই রুলটা যদি এফেক্ট হয়ে আসে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কিন্তু নন মার্জিনেবল হয়ে যাবে। সো আই থিঙ্ক ফ্রম আ বিসেক পয়েন্ট অফ ভিউ এই স্টাডি করাটা ওয়াজ ভেরি রেশনাল। সিন্স ওরা এই স্টাডিটা করেনি ওই জন্য মার্কেটে একটা রিয়াকশন হয়েছে, এটা নিয়ে অনেকজনে কথা বলেছে, যেরকম আমরা এখনো কথা বলছি। সো আমি মনে করি যে বিসেক এটাকে দেখবে, তারা একটা রেশনাল পদ্ধতিতে হয়তো বা নিয়ে আসবে। এরকম হতেও পারে যে বুক ভ্যালুর 1 এর এগেনস্টে 2 করে দিতে পারে, এরকমও হতে পারে হয়তো বা চিন্তা করতে পারে যে আমি আর বুক ভ্যালুতে যাবে না, আমি আগের মতো কি রেশিওতে হয়ে যাবো। ইদার ওয়াইজ একটা ডিসিশন খুব তাড়াতাড়ি আসতে পারলে তখন বাজার ওইটাতে ইদার অ্যাডজাস্টমেন্ট হবে, নাহলে ওইটা থেকে আরো পাবে। জি, একটু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে এখন যে বাজার আমরা দেখতে পাচ্ছি, এই বাজার কতটা ইনভেস্টেবল? আমাদের পয়েন্ট অফ ভিউ হলো যে বাজার সবসময় ইজ ইনভেস্টেবল, বিকজ একটা বড় সমস্যা যেটা হয় ম্যাক্সিমাম বিনিয়োগকারীদের, তারা বাজারকে খুব টাইমিং করতে চায়, যে তারা মনে করে এখনই ইজ দ্য রাইট টাইম বাজারে ঢোকার জন্য। আপনাকে যদি ওরকম ট্রেডিং মেন্টালিটি যদি থাকে, আপনি তো অ্যাকচুয়ালি বিনিয়োগ করছেন না, আপনি স্পেকুলেশন করছেন, ট্রেডিং করছেন, সেটা সমস্যা নেই, আপনি ওটা করতেই পারেন। যখন বাজার হঠাৎ করে বাড়া শুরু করে গত 4-5 মাসে যারা অ্যাকচুয়ালি বিনিয়োগ করেছে বা ট্রেডিং করেছে, আমি শিওর যে তারা যদি রাইট টাইমে এন্ট্রি দিয়ে থাকে তারা অবশ্যই প্রফিটে আছে এন্ড প্রফিট নিয়েছে। এন্ড মানুষজন বাজারে তো আসবে প্রফিটের জন্য, একটাই পারপাস। যতই বলি আমি ইনভেস্টমেন্ট, যতই ট্রেডিং, দ্য মেইন উদ্দেশ্য হলো প্রফিট। সো যারা ওই টাইমে স্কোপে যদি প্রফিট করতে পারে তারা অবশ্যই ভালো করে। বাট আমাদের থিসিস হলো, এন্ড এটা শুধু আমাদের থিসিস না, এটা ওয়ার্ল্ডের সব বড় বড় ইনভেস্টরদের থিসিস হলো, আপনি যদি স্টক মার্কেটে যুক্তই হতে থাকেন, আপনি যদি ইনভেস্টমেন্ট সাইড যদি দেখে থাকেন, যদি ভালো ভালো কোম্পানি আপনার পছন্দ থাকে, রেখে দিবেন, বছরের পর বছর ডিভিডেন্ড নিবেন, রিইনভেস্টমেন্ট করবেন। বাজারে যদি দেখেন যে এই শেয়ারের দাম অনেকটু বেড়ে গেছে, 40-50% বেড়ে গেছে, হয়তো আপনি সেল করবেন, ওয়েট করবেন, বাজার আপনাকে আরেকটা অপরচুনিটি। সো ইন মাই অপিনিয়ন বাজার ইজ অলওয়েজ ইনভেস্টেবল। টাইমিং হয়তো বা আপনার জন্য পারফেক্ট হবে না, বাট এট দি এন্ড অফ দ্য ডে রিটার্ন আছে বলেই কিন্তু এখনো পর্যন্ত এই বাজার টিকে আছে। জি, তবে একটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু ব্যাংকিং সেক্টর আসলে মুভমেন্টে না আসলে কিন্তু বাজারের ইন্ডেক্সের যে অবস্থানটা সেটা কিন্তু আসলে এতটা হচ্ছে বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সেই জায়গা থেকে এখনো অনেকেই দেখি যে ফান্ডামেন্টাল শেয়ারের দিকে খুব একটা তাদের ইন্টারেস্টটা নেই। এটা নিয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? না, অবশ্যই এটা একটা এটা একটা আমাদের বলবো যে আমাদের বাজারের জন্য সবচেয়ে বড় যে ইস্যু। সত্যি কথা বলতে কি, এই যে দেখেন আপনার যে যতগুলি প্রশ্ন ছিল, প্রশ্নর মূল উদ্দেশ্যটাই হলো যে আমাদের কি আমাদের নিজেদের বাজারের উপর কোনো আস্থা আছে নাকি। এই আস্থার সংকটের কারণেই কিন্তু বড় বড় বিনিয়োগকারী বলেন, ইনস্টিটিউশন বলেন, লং টার্ম বিনিয়োগ করতে চায় না। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, যে আমরা জিওপলিটিক্যাল সিচুয়েশনেও আমরা এক্সপোজড, ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশনেও এক্সপোজড,
ইকোনমিক ক্রাইসিসেও এক্সপোজড, অ্যান্ড দেন রেগুলেটরের মাঝে মধ্যে যে হঠাৎ হঠাৎ ডিসিশনগুলি নেয় এটাতেও এক্সপোজড। সো আমি এখন রেগুলেটরের ব্যাপারটাই, যখন 2022-এ আবার ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে, প্রথম তো দেওয়া হয়েছিল 2020-এ, এটা কমপ্লিটলি যত ইনভেস্টেবল হাই গ্রেড কোয়ালিটি শেয়ার আছে তাদেরকে মানে ফ্রম আ ট্রেডিং সাইকেল থেকে ডিস্ট্রয় করে ফেলেছে, বিকজ আপনার সেলার বেশি ছিল, বায়ার কম ছিল, সো উইচ মিনস যে প্রাইস ডিপ্রেস ছিল, বাট কেউ এক্সিট নিতে পারছে না। সো আমাদের বিসেকে আমরা যত কিছুই বলি যে আমাদের হয়তো নতুন একজন কমিশন কে নিয়োগ দেওয়া হয়েছে, দে আর ভেরি প্রফেশনাল, তারা কিন্তু বলছে যে তারা কোনো সময় ফ্লোর প্রাইস দিবে না বা ওইটার সাথে এগ্রি করে না, এন্ড প্রুভ করেছে আসার সঙ্গে সঙ্গে তারা ইসলামী ব্যাংক এন্ড মেক্সিকোর ফ্লোর প্রাইসটা রিমুভ করে দিয়েছে। দ্য রিয়ালিটি ইজ যে যারা মার্কেট পার্টিসিপেন্ট তারা সবসময় জানে যখন একটা ক্রাইসিস হয় তখন আমরা কাকে ট্রাস্ট করব, কমিশন কি অ্যাকচুয়ালি ঠিক মতন ভাবে প্রফেশনালি সবকিছু ম্যানেজ করবে নাকি না, এটা কিন্তু ভালো অ্যাটলিস্ট গত 10, 15, 20 বছরের মধ্যে ভালো কোনো এক্সপিরিয়েন্স নেই বা অ্যাটলিস্ট রেজাল্ট নেই। সো এই যে চিন্তাটা যে কেন বড় বড় শেয়ারে বিনিয়োগ হচ্ছে না, বাজারে একটা লিকুইডিটি ক্রাইসিস আছে। আমার এখানে যদি ইভেন 1,000 কোটি টাকাও যদি টার্ন ওভার হয়, আমিও বলবো যে বাংলাদেশের স্টক মার্কেট ইজ আন্ডার পারফর্ম। কারণ আমি 2010-এই তো আমাদের হাইয়েস্ট টার্ন ওভার হয়েছিল বেশ কয়েকদিনের জন্য 3,000 কোটি টাকা। ইভেন 3,000 কোটি টাকা যদি এখনো বাংলাদেশের স্টক মার্কেট যদি টার্ন ওভার হয়, অনেকজনে বলবে যে এটা খুব ভালো একটা টার্ন ওভার, হ্যাঁ হতেই পারে, বাট 2010-এর যে 3,000 কোটি টাকা আর এখনকার 3,000 কোটি টাকার ভ্যালু কি একই? অ্যাডজাস্টেড টু ইনফ্লেশন আপনি কিন্তু অ্যাটলিস্ট 100% ইনফ্লেশন তো বেড়েছে এই 15-16 বছরের মধ্যে। সো ক্লিয়ারলি এখানে কিন্তু 3,000 কোটি টাকা তখনকার সময়ের ভ্যালু হলো এখন 1,500 কোটি টাকা, হ্যাঁ আমরা কিন্তু 1,500 কোটি টাকার মতনই গত 1-2 সপ্তাহ ধরেই কাছে গেড়াই কিন্তু লেনদেন করছে। সো আনলেস এন্ড আনটিল বড়ভাবে মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ হবে, বড় বড় ইনস্টিটিউশনালরা পেশেন্ট ভাবে ক্যাপিটাল ডিপ্লয় করবে আমাদের এই ভালো ভালো যে কিছু কিছু কোম্পানি যারা লিস্টেড আছে, ওই লিস্টেড কোম্পানি থেকে ভালো রিটার্ন ক্যাপিটাল গেইনটা যে খুব অল্প সময়ের মধ্যে পাওয়া এই যাবে। ব্যর্থতাটা কাদের? এই যে ভালো কোম্পানিগুলোতে যেটা বলছিলাম যে ফান্ডামেন্টাল শেয়ারের দিকে মানুষের বিনিয়োগকারীদের আসলে একটু অনাস্থা রয়েছে, সেখানে জেড ক্যাটাগরির শেয়ারের দিকে, লো পেইড আপ শেয়ারের দিকে তারা একটু বেশি ঝুঁকছেন, এটা আসলে দায়টা কাদের, মানে কিসের জন্য, কেন? এটা আমরা সবাই, এই পুরা ইন্ডাস্ট্রিতে যারা যারা অপারেট করে এটা সবাই দেয়। রেগুলেটর বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, ব্রোকার বলেন, এএমসি বলেন, মার্চেন্ট ব্যাংক, ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার, আমরা সবাই। এটা থেকে কেউ বলতে পারবে না যে ওনারা শুধু দেয় আমাদের, এটা এভরিওয়ান। আপনাকে যদি কন্টিনিউয়াসলি বাজে বাজে আইপিও যদি আপনি ফ্লোট করেন, আপনার বাজারের মধ্যে আছে অলমোস্ট 350 থেকে 400টা কোম্পানির মধ্যে, এর মধ্যে যদি 127 কোম্পানি যদি জেড ক্যাটাগরিতে থাকে, এ বাজারে কি বিনিয়োগ করবে? এন্ড দেন যেটা হয় কি যে ওই ফ্লোর প্রাইস দিয়ে যখন আপনি পুরো বাজারের মেকানিক্সটা আপনি ডিস্ট্রয় করে ফেলেন, তখন ঘুরে ফিরে ওই লো গ্রেড অফ শেয়ারগুলি কিন্তু খারাপ হয়। সো আমাদের মনে করেন যে আমাদের একটা ব্রোকারেজ, উই আর ওয়ান অফ দি ওল্ডেস্ট ব্রোকারেজেস ইন দ্য কান্ট্রি। আমার বিনিয়োগকারীর মানে অ্যাভারেজ বয়সই হলো আপনার 50-এর উপরে, যারা অনেক বছর ধরে ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করে রেখেছে। তারা যখন ইমার্জেন্সি কেসে যদি দেখে যে তারা কোনো এক্সিট নিতে পারছে না, ওই বিনিয়োগে কি কোনো সময় আর এই বাজারের উপর আস্থা রাখবে? বাজারের মূল উদ্দেশ্যটাই কি যে ক্যাপিটাল মার্কেটে আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন, এক্সিট নিতে পারবেন, লাভ লস আপনার সিলেকশনের উপর বা মার্কেট ডাইনামিক্সের উপর। বাট আমি যদি একটা পলিসি দিয়ে যদি মনে করি যে এটাকে দিয়ে আমি মার্কেটে বন্ধ করে রাখবো, বড় বড় বিনিয়োগকারী তো কোনো আটকাতে চায়। আজকে যদি আপনি একটা বাজে ব্যাংকের মধ্যে আপনার 1 কোটি টাকা যদি ঢুকান, আপনারই তো চিন্তা হবে যে ওই ব্যাংক থেকে আপনি আপনার নিজের টাকাটা কি উইথড্র করতে পারবেন। আমরা ফ্লোর প্রাইস নিয়ে এখনো কথা বলি, বিকজ এটা কিন্তু শুধু 2022-এর একটা ইস্যু আর ওটা শেষ হয়ে গেছে তা না, এটা কন্টিনিউয়াসলি বিনিয়োগকারীকে মানে সাফার করিয়েছে, এন্ড তাদের পুরা ট্রেডিং মেন্টালিটি, অবজারভেশন অফ দ্য মার্কেট, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট, এটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলেছে। এন্ড এটা সময় লাগে এই খাতে ফেরত আসতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।